প্রিয় দর্শক, শুভ সকাল। টাইমস টুডেজ হেডলাইনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি 5টি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। প্রথমেই আমরা শুরু করছি আল জাজিরাকে দেওয়া মির্জা ফখরুলের সাক্ষাৎকার বিষয়ে। কি আছে ওই সাক্ষাৎকারে? মির্জা ফখরুল সাহেব পরিষ্কার করেছেন যে বাংলাদেশের সেকুলারিজমের নাকি প্রয়োজন নাই। তিনি বলছেন যে সেকুলারিজম শব্দটা সংবিধানে না থাকলেও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি এটাও বলেছেন যে যে দেশে 95% মানুষই মুসলিম ধর্মাবলম্বী, সেখানে এই ধরনের কোনো তকমার প্রয়োজন নাই বাংলাদেশের। কিন্তু তারা তো সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাটিও এট টাইম বলেছেন তিনি। সেইটা দিয়ে তিনি কি মিন করেছেন? তিনি বলেছেন যে নির্বাচনে জিতলে তার দল এই লক্ষ্যেই কাজ করবে, যেন সকল দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করতে পারেন। কিন্তু সেটার জন্য তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন কিভাবে তারা সমান অধিকার নিশ্চিত করবেন। বিস্তারিত তিনি জাননি, তবে তিনি এটা বলেছেন যে সেকুলারিজম পরিত্যাগ করা হচ্ছে বলেই প্লুরালিজমকে অ্যাকসেপ্ট করা হচ্ছে তাও না। ওকে, এছাড়া তিনি আর কি বলেছেন? তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, সেই বিষয়ে তিনি কি বলেছেন? তিনি অনেক উৎসাহ নিয়েই তারেক রহমানের নেতৃত্বের ব্যাপারে কথা বলছেন। তিনি যে তাকে বলছেন যে পরিবর্তনের কারিগর। ওকে, ইন্টারভিউটা ইংরেজিতে অবশ্যই, সেখানে আমি রাফলি করতেছি, ভাবানুবাদ করতেছি। পরিবর্তনের কারিগর বলতে তিনি মনে করেন যে বর্তমানে বাংলাদেশে তারেক রহমানেরই হাতেই একমাত্র আছে, ড্রাইভ আছে ওনার, যে দেশটাকে একটা পজিটিভ পরিবর্তনের মুখে নিয়ে যাওয়ার। কিন্তু তারেক রহমানের পূর্ববর্তী দুর্নীতি সহ নানা অনিয়ম নিয়ে তো মনে হয় প্রশ্ন করা হয়েছিল ওনাকে। হ্যাঁ, ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন শ্রীনিবাসন জৈন, আল জাজিরার যিনি সাংবাদিক, তিনি বিগত পুরাতন যখন বিএনপির আমল ছিল তখনকার অনেক নিউজ রিপোর্ট তিনি তুলে ধরেন যে দুর্নীতির অভিযোগ আছে, কিকব্যাক বা নেওয়ার অভিযোগ আছে, ঘুষ নেওয়ার অভিযোগ আছে। তো মির্জা ফখরুল সাহেব এটা এড়িয়ে গেছেন, এভাবে বলেছেন যে এটা পক্ষপাতদুষ্ট রিপোর্ট হয়েছে এবং এগুলো সত্যি নয়। সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলেছেন, সেইটাতে তিনি কি বলেছেন? এটাও তিনি ডিফ্লেক্ট করছেন অ্যালিগেশনগুলা। তিনি বলেছেন যে যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে ইনক্লুডিং দ্য ইউনাইটেড নেশনস, তিনি বলেছেন যে রিপোর্টগুলো পক্ষপাতদুষ্ট এবং ঘটনাটাকে ঠিক ক্লিয়ার অ্যাঙ্গেলে দেখা হচ্ছে না। তিনি উদাহরণ টেনেছেন এভাবে যে মব লিঞ্চিং করে একজনকে মারা হয়েছে, একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে মারা হয়েছে। তিনি বলেছেন যে জমি জমা নিয়ে বিরোধ ছিল। এটাকে ভিন্ন ভিডিও বা তার মানে তিনি অন্তর্বর্তী সরকারের ভাষায় কথা বলেছেন, সরকারের টেক্সট বুকই তিনি ফলো করছেন এইসব ব্যাপারে অ্যানসার করার জন্য, যেটা আমি বলতে পারি, কথা শুনে মনে হয়েছে। ওকে, কিন্তু আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তিনি চান না, এটা বলেছেন নিশ্চয়ই। শুধু আওয়ামী লীগ না, যে কোনো রাজনৈতিক দলকেই ব্যান করার ব্যাপারে তার আছে, রিজার্ভেশন, দ্বিমত আছে। ইয়েস, তিনি বলেছেন যে যারা দেশটাকে এতদিন ধরে দুর্নীতিতে নিমজ্জিত করেছিল, গণহত্যায় অংশ নিয়েছিল বা নির্দেশ দিয়েছিল, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু একটা রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়ার তিনি পক্ষপাতী না। এতে করে বোঝাই যাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা আওয়ামী লীগকে ব্যান করবে না, কিন্তু আওয়ামী লীগ নেতাদের বিচার করবে। এই রকম ইঙ্গিতই তিনি দিয়েছেন এবং পরিষ্কারভাবেই দিয়েছেন। প্রশ্ন তোলা হচ্ছে যে বিএনপির সাথে অলরেডি ভারতের সম্পর্ক তৈরি হয়েছে, বা আমরাও বিভিন্ন রিপোর্টে দেখাচ্ছি যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ভারত তাদের সাথে এনগেজমেন্টে যাবে। এই বিষয়ে কি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল কি বলেছেন? তিনি সবকিছু আবার নতুন করে শুরু করতে চান, অতীতের তিক্ততা বা অতীত, যদি পরবর্তী 1 বছরকে অতীত ধরা যায়। কারণ হাসিনার আমলে তো ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের খুবই মধুর ছিল, সেরকম একপাক্ষিক মধুর। ইয়েস, বাট আমার তার কথা শুনে মনে হয়েছে, যদিও তিনি এটা স্পেল আউট করেননি, তিনি চাচ্ছেন যে সম্পর্কটা দ্বিপাক্ষিক হবে, নট একপাক্ষিক। তিনি বন্ধুত্বের মর্যাদা দিয়ে দুই পক্ষের যে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে রিসেট করতে চান। দুইটা দেশের সমানভাবে দুইটা দেশের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক, সেটা ব্যবসা হোক, সেটা নিরাপত্তা হোক, এভাবে এই সম্পর্কটাই বিএনপি চায়। স্পেসিফিক তিনি কি বলেছেন আসলে? স্পেসিফিক তিনি জোর দিয়েছেন যে ভারতের সাথে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্যে
কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে বিএনপি, এবং এটা একটা অনেকটা বলা যায় যে তাদের প্রাইমারি টার্গেট। বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারওয়ার আলমের জামিন হয়েছে আদালত থেকে, ওই সংবাদটাতে আসলে কি আছে? একটা অপরাধ ঘটলে সেটাকে ঢাকার জন্য আরও অনেকগুলো অপরাধ করা হয়। আমার কাছে আসলে এই ঘটনাটাকে এরকম একটি ঘটনাই মনে হচ্ছে, যে হ্যাকিংয়ের ঘটনাটা প্রমাণ করার জন্য জিডি করার পরে একজন রাষ্ট্রপতির ভবনের একজনকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে আটক করা, তাকে বাসা থেকে তুলে নিয়ে যে ডিবি অফিসে 12 ঘন্টা পর্যন্ত কাউকে না জানানো, এই যে একটা জিডির ভিত্তিতে প্রমাণ ছাড়া তাকে আটক করা হলো এবং আজকে তাকে আদালতে উঠানো হয়েছে এবং তাকে একটা মামলা করেছে পরবর্তীতে জামাত, আবার হাতিঝিল থানায় সেই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। তো এখানে আমি আরেকটু পিছনে যেতে চাই। যখন জিডি করা হলো, জিডির পরে ওনাকে উঠায় নিয়ে আসলো ডিবি, তার পরবর্তী কিন্তু যখন জামাত বলছে যে তারা মামলা করবে, পরবর্তীতে রাতের বেলা কিন্তু ডিবির একজন কর্মকর্তা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এটা প্রমাণ করতে হলে ফরেনসিক লাগবে। তাহলে ওনারা কেন আটক দেখাইলো? এই জিনিসটা কিন্তু পুরো টেকনিক্যাল বিষয়। আপনার হ্যাকিং হওয়া বা ধরেন টুইটার, ফেসবুকের বিষয়গুলোতে যা কিছুই হয় সব কিছুর কিন্তু ফুটপ্রিন্ট থাকে। সো আপনি যদি আমার অ্যাকাউন্ট হ্যাক করেন বা চেষ্টাও করেন, ইউজুয়ালি কিন্তু আমি ওইটা বুঝতে পারবো। এবং এখানে ফেসবুক বা টুইটার অলওয়েজ কিন্তু আপনাকে অ্যালার্ট করে, আপনার ইমেলে কিন্তু ইমেল আসে। তো এখানে যেটা হয়েছে যে এরকম কোনো কিছুই তথ্য প্রমাণ কোনো কিছুই দেখানো হয়নি বা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো তারপরে তাকে আটক করা হয়েছে এবং যে কারণেই আজকে ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিয়েছে। তার মেইল থেকে একটা ইমেল তাদের কাছে গিয়েছে, কিন্তু ওই ইমেইলে ক্লিক করে যে হ্যাক হয়েছে সেটা কিন্তু বলে নাই কোথাও। আমি ওই পয়েন্টে যাচ্ছিলাম, যাওয়ার আগে আপনি প্রশ্ন করেছেন। আমি বলছিলাম যেটি যে আজকে আদালত তাকে জামিন দিয়েছে। এইসব মামলায় কিন্তু সাধারণত জামিন দেওয়া হয় না। আদালত, আমরা সাধারণত দেখি না যে আদালত আসামিকে বলে যে আপনার কিছু বলার আছে। তো উনি কিন্তু দীর্ঘ একটি বক্তব্য দিয়েছে যে উনি কোনোভাবে এর সঙ্গে জড়িত না এবং কেন উনি করতে যাবেন, তার চাকরির শেষ বয়স, তার পেনশনের বিষয় আছে এবং এই সব বিষয়গুলোর যে সব সাজানো নাটক সেটা সে বলার চেষ্টা করেছে। তাকে নিরপরাধ ব্যক্তি হিসাবে উনি দাবি করেছেন এবং এইসবের সাথে উনি সংযুক্ত না। আপনার যে প্রশ্নটা ছিল যে একটি ইমেলের কথা বলা হচ্ছে, আমরা দেখেছি ইনভেস্টিগেশন করে যে এই ইমেলটি পাঠানো হয়েছে 10 ডিসেম্বর। ওকে, সো 10 ডিসেম্বরের পরে এই ঘটনাটা কিন্তু ঘটেছে 31শে ডিসেম্বর। তো প্রতিদিন আমরা ঘেঁটে দেখেছি যে প্রতিদিন জামাতের আমিরের ইমেলে অন্তত 50টির মতো ইমেল আসে। তো আপনি 21 দিনে 50টি ইমেল যদি আসে তাহলে 1000-এর বেশি ইমেল আসছে। তো আপনাকে যদি ওই 10 তারিখের ইমেলে যে ক্লিক করতে হয় তাহলে আপনার প্রায় 1000 ইমেল স্ক্রল করে নিচে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে 21 দিন পরে কেন ওই 10 তারিখের ইমেলে যা ক্লিক করলো। তো এটা একটা বিষয়, কিন্তু ক্লিক করলেই কিন্তু হ্যাক হয়ে যায় না। হ্যাঁ, ক্লিক করলে আরেকটা লিংকে রিডাইরেক্ট করবে, সেইখানে যাই হয়তো ফার্দার একটা স্টেপে পা দিতে হবে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো বিষয় আছে যেসব বিষয়গুলো বিবেচনা করলে আমরা দেখি যে টেকনিক্যালি আমরা বলতে পারি যে ইমেলটা হ্যাক হয়নি। হ্যাঁ, এখন হ্যাকিংয়ের নানানভাবে যে যুক্তিগুলো দেখানোর চেষ্টা করছে সেখানে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ জামাতের আইটি টিম দিতে পারে নাই। হ্যাকিংয়ের কেউ চেষ্টা করলে আপনার ইমেল আসবে বা নোটিফিকেশান আসবে। সো আপনি নোটিফিকেশান দেখে তাহলে কি আপনি স্টেপ নেন নাই? স্টেপ আইটি টিম তারা তো আরও এক্সপার্ট। তো খুব আমি যেরকম বলেছি যে না এটা আমি চেষ্টা করিনি, তখন তারা সেটা ব্যবস্থা নিছে। তারা যে হ্যাক করার চেষ্টা করছে তারা আর হ্যাক করতে পারেনি। তো এগুলো খুব তো সাধারণ নলেজের বিষয়। বা এই ধরনের একটা মামলায় তদন্তর মাধ্যমে একদম প্রমাণ না করে ডিবি তাকে গ্রেফতার দেখালো, এটা কি সরকারের চাপ ছিল? অনেকেই বলে থাকে এটা জামাতের সরকার, তো সেখান থেকে চাপ থাকতেই পারে বলে মনে হয়। এখন আমরা এটাও জানি, তাহলে আবার আদালতও বা জামিন দিয়ে দেয় কিভাবে? আমাদের তো সরকারি চাপ ছাড়া আবার জামিনও হয় না, জামিনও বাতিল হয় না। আদালত শুনানির পর কিন্তু আদালত বেশ কিছু সময় পরে তার মানে জামিন দিবে কি দিবে না সেই আদেশটা দিয়েছে। আমার কাছে মনে হয় এতে কি মনে হয় না যে আমরা যে এটা জজমিয়া নাটক আগের দিন বলেছি এইটাও এই আদালতকে প্রভাবিত করছে?
না অবশ্যই এটা করতে পারে। এটা আসলে দ্বিতীয় জজমিয়ার একটি ঘটনাই আমার কাছে মনে হচ্ছে। আজকে তো আমাদের প্রথম পাতায় আপনার একটা অ্যানালাইসিস আছে সাংবাদিকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে, ওইটাতে আসলে আপনি কি বলতে চেয়েছেন? আমি বলতে চাচ্ছি সাংবাদিকরা যে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে, এবং সেই প্রার্থীটা হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা 17 যে বিএনপির প্রার্থী, তার পক্ষে সাংবাদিকরা প্রকাশ্যে মিছিলে অংশ নিয়েছে। শুধু তাই না, তারা আবার এটা খুব আনন্দ সহকারে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছে। তো এখন এটা একটা ডেমোক্রেসিতে এটা একটা অদ্ভুত ঘটনা। এটা এই ধরনের ঘটনা বোধহয় বাংলাদেশের মতো দেশেই ঘটে। এটা যে নতুন কিছু তা না, আগেও এরকম আমরা দেখেছি। তো এখন সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে অনেকটা ওয়াচ ডগের দায়িত্ব। তাদের দায়িত্ব হচ্ছে যারা পাওয়ারফুল তাদেরকে কোয়েশ্চেন করা। Their duty is to hold the powerful to account. এখন যাদের এই দায়িত্ব, এখন তারা যদি একটা দলের একটা প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার অভিযানে অংশ নেয়, তাহলে এখানে সাংবাদিকতা কোথায় থাকলো আমি খুঁজে পাই না। এবং আরও দুঃখের ব্যাপার হচ্ছে ওই মিছিলে অংশগ্রহণকারী অনেক মানে সাংবাদিকদের অনেকেই আপনার আমাদের যে বিভিন্ন সাংবাদিক সংগঠন, ওই সংগঠনগুলির সার্ভিং এবং ফর্মার হাই পোস্ট হোল্ড করতেন ওনারা। সাংবাদিকদের বিশেষ করে ইউনিয়ন একদম এটা প্রকাশ্যে এক পক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী, আরেক পক্ষ বিএনপির নেতাকর্মী। তো এটা তো বহুদিন ধরে এই সাংবাদিকদের রাজনীতি চলে আসছে, তাহলে সাংবাদিকরা রাজনীতি করতে পারবেন না? না, আসলে সরকারি দল সব সময় চেষ্টা করে প্রেসকে ডোমেস্টিকেট করতে। তাদের উল্টাপাল্টা কাজ যেন কোয়েশ্চেন্ড না হয়, তারা যেন মানে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে এবং তাদেরকে কেউ কোয়েশ্চেন করবে না। এখন যদি প্রেসকে আপনি যদি ডোমেস্টিকেট করে ফেলতে পারেন, আপনি যদি আপনার ইয়েতে নিয়ে আসতে পারেন, আপনার ভাজে নিয়ে আসতে পারেন, দেন আপনার অ্যাক্টিভিটিস তো কেউ কোয়েশ্চেন করবে না। তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে সাফার করছে কিন্তু জনগণ। কারণ আপনি যদি বলেন সাংবাদিকতাকে তো ফোর্থ এস্টেট বলা হয়। আরেকটা জিনিস যে আমাদের সাংবাদিকদের সংগঠনগুলি সম্পর্কে যে বললেন, তাদের অ্যাকচুয়াল দায়িত্ব তো হচ্ছে সাংবাদিকদের অধিকার রক্ষা করা, নেগোশিয়েট করা অথরিটির সাথে সাংবাদিকদের কিভাবে বেটারমেন্ট হবে। কিন্তু আমরা তো দেখি যে বেসিক্যালি তারা যেটা করে সেটা হচ্ছে তারা যে দলই সরকারে থাকুক, তারা চেষ্টা করে সরকারের কাছ থেকে পুরস্কার পেতে, তারা চেষ্টা করে অ্যাডভাইজারি রোলস পেতে, তারা চেষ্টা করে আপনার আর্থিক সাহায্য পেতে, তারা চেষ্টা করে আমাদের যে আধিপত্য বিস্তার করতে, হ্যাঁ, আর প্রভাব খাটাইতে। হ্যাঁ, আর আমাদের যে মিশনগুলি আছে বিদেশে, ওই মিশনগুলিতে আপনার প্রেস সেক্রেটারি, প্রেস মিনিস্টার এই ধরনের কিছু পোস্ট আছে। তো এই পোস্টগুলিতে যাওয়ার জন্য চেষ্টা করে, কেউ চেষ্টা করে প্রাইম মিনিস্টার্সের মিডিয়া টিমে ঢোকার জন্য। মানে আসলে এগুলি আসলে সাংবাদিকতা না, এর প্রপাগান্ডা। এখন কথা হচ্ছে কিন্তু তারা তো তাহলে যদি এইসব মিশনই থাকবে, তাহলে তারা সাংবাদিকতায় না এসে তারা তো সরাসরি পার্টিতে যোগ দিতে পারতেন, এই ধরনের পজিশন নিয়ে নিতে পারতেন। দ্যাটস হোয়াট আই ট্রাই টু সে ইন মাই অ্যানালিসিস, যে হয় সাংবাদিকতা আর নয়তো রাজনীতি, কারণ এই দুইটা কখনো একসাথে চলে না। কিন্তু এই যে তেলবাজির সাংবাদিকতা বলা হচ্ছিল গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ এইটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন ওইখান থেকে সুযোগ ছিল একটু বের হয়ে আসার, সাংবাদিকতা তাই আশা করেছিল পিওর জার্নালিজমটা করার। তো সেই ক্ষেত্রে তো রাজনীতিবিদদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, ওনারা যাতে সাংবাদিকদের তাদের সাথে না জড়ান দলীয় কর্মকাণ্ডে। ওনারা কি এটা করতে পারেন না? এখন আদর্শ অবস্থায় তো করা উচিত। কথার কথা যেমন আমি বলতে পারি এইটুকু, আমি আমি তো নোবডি, তারপরে আমি বলতে পারি আমি যদি তারেক রহমান হতাম, আমি কিন্তু এই সাংবাদিকদের এই প্রকাশ্যে আমার পক্ষে প্রচার করলে
আমি অসন্তুষ্ট কারণ হতাম। একটা গ্রুপ যখন তাদের পক্ষে প্রচারণায় যাচ্ছে বা তাদেরকে তেল দিচ্ছে, তখন অন্যরাও তো একটু প্রতিযোগিতা শুরু করতে পারে। Naturally. সেই ক্ষেত্রে তো আসলে যদি বিএনপি ক্ষমতায় যায় বা জামাত যদি ক্ষমতায় যায় আর তাদের এইরকম চতুর্পাশে সাংবাদিকতার নামে তেলবাজি আবার শুরু হয়, তারা তো অন্ধকারে চলে যাবে, তারা হাসিনার মতো আর কিছুই জানতে পারবে না। তো আপনার বাংলাদেশের প্রত্যেকটা ক্ষমতাসীন দলের তো উদ্দেশ্য থাকে ওইটাই। এবং আপনার কি মনে হয় না যে আমরা যদি দেশে ভালো সাংবাদিকতা পেতাম, এই যে যেই হাসিনা রুলের কথা আপনি উল্লেখ করলেন কয়েকবার, সাংবাদিকতা যদি সত্যি সত্যি করা যেত, সাংবাদিকরা যদি সত্যি সত্যি সাংবাদিকতা করতেন, তাহলে কি হাসিনার রুল এত খারাপ হতো? আমার মনে হয় না। তাকে জবাবদিহি করতে হবে। রাইট, সাংবাদিকতার কাজ হচ্ছে যারা পাওয়ারফুল, যারা দেশ চালায়, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করানো। যেই প্রশ্নগুলি জনগণ করতে চায়, সাংবাদিকরা জনগণের পক্ষ থেকে সেই প্রশ্নগুলি ক্ষমতাবান লোকদেরকে করবেন। কিন্তু যা অবস্থা দেখি আমরা আমাদের দেশে, যা চলে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে, মানে এটা আসলে মানে জনগণের সাথে বেশ বড় ধরনের কি বলবো, এটা প্রতারণাই বলবো আমি। কারণ দিস ইজ নট দ্য জব অফ জার্নালিজম। কিন্তু যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করেন অথবা আমরা যদি বলি দলীয় কর্মী হয়ে যান, তাদের তো সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত, অথবা তাদেরকে দালালি ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেই আপনার আমি যেটা বলতে চেষ্টা করেছি আর কি, সেটা হচ্ছে যে সাংবাদিকতা এবং দলীয় কর্মকাণ্ড একসাথে কখনো হয় না, এটা সম্ভব না। মানে এটা আমার মনে হয় এমন না যে যারা এই কাজটা করছেন, আপনার কি ধারণা তারা বোঝেন না? তারা বোঝেন, এটা বোঝার পরেও করেন। এর মানে তো হতে পারে হাউসগুলো তাদের লোকদেরকে বলে দেয় যে আপনারা লাইনটা ঠিক রাখেন, তাহলে আমরা পরবর্তীতে ক্ষমতায় গেলে কিছু সুযোগ সুবিধা আদায় করতে পারবো। ভাই, একটা সমাজ যখন অসুস্থ হয় তখন সমাজের প্রত্যেকটা দিকই অসুস্থ হয়। এমনিই তো আমাদের যে দুরবস্থা, এমনিতে তো আর দুরবস্থা হয়নি, এর তো সামষ্টিক কারণ আছে। এবং খারাপ সাংবাদিকতা হচ্ছে এটার একটা। আসন নিয়ে বিশ্লেষণের আজকে মনে হয় ময়মনসিংহ জেলার একটি রিপোর্ট গিয়েছে, ওই জেলাতে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ দেশের বৃহত্তম জেলাগুলির একটি, পার্বত্য অঞ্চল বাদ দিলে, এবং এখানে আসন সংখ্যা 11টি। এবং অতীতকালে এই অঞ্চলটিকে মূলত আওয়ামী লীগের ঘাঁটি বলা হতো। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি নিজেই। আমরা আমাদের প্রতিবেদক যে রিপোর্টটি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে 11টি আসনের মধ্যে 6টি আসনে বিএনপির প্রার্থীরা তাদেরই বিদ্রোহী প্রার্থী, এবং 2-1টি আসনে জামাতের প্রার্থীর চাইতে এগিয়ে আছেন তাদের সাথে লড়াই করে। বাকি 5টি আসনের মধ্যে 4টিতেই বিদ্রোহী প্রার্থীরা, বিএনপিরই বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে আছেন, আর একটি মাত্র আসনে জামাতে ইসলামী এগিয়ে আছে। তবে ওই আসনটিতেও জামাতে ইসলামী এগিয়ে থাকার মূল কারণ হচ্ছে বিএনপির যে বিদ্রোহী একজন প্রার্থী তিনিও খুব শক্তিশালী, এবং তাদের মধ্যে যে বিএনপির ভোট ভাগাভাগির কারণেই সেখানে জামাতে ইসলামী এগিয়ে আছে। তো এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ধুবাউড়া হালুয়াঘাট নিয়ে যে ময়মনসিংহ 1 মেঘালয় সীমান্তবর্তী আসন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের পাঠকদেরও এটি মনে থাকার কথা যে 5ই আগস্টের পর অনেক আওয়ামী লীগ নেতা ওই অঞ্চল দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গিয়েছিল, এবং তখন মোটামুটি একটি কানাঘোষা ছিল যে ওই অঞ্চলের কিছু বিএনপির লোকজন তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। সুতরাং ওখানে আওয়ামী লীগের যে সমর্থকরা রয়েছেন বা যারা এখন নীরব নেতা রয়েছেন, যারা দেশ ছাড়েননি, তারা শেষ পর্যন্ত কোনো না কোনো বিএনপির প্রার্থীর পক্ষে যাচ্ছেন বা বিরোধীর পক্ষে যাচ্ছেন, কারণ তাদের সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংটি সেই 5ই আগস্টের পর থেকেই হয়ে আসছে। তো ময়মনসিংহ 1 যেটি বললাম যে হালুয়াঘাট ধুবাউড়া, সেখানে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন যিনি বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালে প্রিন্স। তো মজার ব্যাপার হচ্ছে সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর সাথে,
বিদ্রোহী প্রার্থী যিনি, কিন্তু এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী যিনি, তিনি কিছুটা হলেও এগিয়ে আছেন। এবং এগিয়ে থাকার মূল কারণ হচ্ছে ওখানকার আওয়ামী লীগ এবং বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সেটি আপনারা জানেন যে গারো অধ্যুষিত একটি এলাকা, গারো সহ আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী রয়েছে ওই এলাকায়। তাদের ভোটগুলি সম্ভবত স্বতন্ত্র প্রার্থীর দিকে যাচ্ছে বলে আমাদের প্রতিবেদক ইঙ্গিত দিয়েছেন। মাইনরিটি থেকে না, আসছেন উনি না? মাইনরিটি কারণ ওই এলাকায় সবসময় মাইনরিটি ক্যান্ডিডেটই জিতেছেন আগে। সেখানে অতীতে সেই গারো সম্প্রদায়েরই আওয়ামী লীগ থেকে জিতেছেন। তবে বিএনপির যখন 96 সালে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী, এর পর আর কখনো বা এর আগে কখনো বিএনপি জয়লাভ করেনি। আওয়ামী লীগেরই যে গারো সম্প্রদায়ের একজন নেতা এবং পরবর্তীতে তার ছেলে সেখানে জয়লাভ করেছেন। তো একইভাবে আমরা দেখছি যে যেটি নাকি 2 নগরকান্দা, সেখানে বিএনপি হয়তো এগিয়ে আছে, কিন্তু তিনি আবার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে। 3 আসনটি হচ্ছে ফুলপুর, তারাকান্দা। এছাড়া ময়মনসিংহ 4, সেখানে বিএনপি এগিয়ে আছে। ময়মনসিংহ 5 মুক্তাগাছা, সেখানেও এগিয়ে আছে। 4 হচ্ছে সদর। কিন্তু ময়মনসিংহ 6 হচ্ছে জামাত এগিয়ে আছে। সেখানেই বলছিলাম যেটি, যে সেখানে যে স্বতন্ত্র প্রার্থী বিএনপির, তিনিও বেশ শক্তিশালী, আক্তার সুলতানা, এবং শক্তিশালী হওয়ার কারণেই বিএনপির ভোট মোটামুটি প্রায় সমান 2 ভাগ হয়ে যাবে। সমান 2 ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে জামাতে ইসলামের প্রার্থী কিছুটা সুবিধা পাচ্ছেন এবং সেই সুবিধা নিয়েই তিনি এগিয়ে আছেন। আবার 7, 8 এই 2টি আসনে বিএনপি ঠিকই এগিয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে নান্দাইলে যে নির্বাচনটি হচ্ছে, ময়মনসিংহ 9, সেটি একটি পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা, বিএনপির মধ্যেই পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা। সাবেক এমপি খুররম খান চৌধুরী সেখানে একাধিকবার জয়ী হয়েছেন। তার স্ত্রী সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, বিদ্রোহী প্রার্থী, এবং তার ভাতিজা খুররম খান চৌধুরীর ভাতিজা, তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। সুতরাং চাচির সাথে লড়াই করছেন বিএনপির প্রার্থী, কিন্তু চাচি সেখানে এগিয়ে আছেন। এগুলা কি সবই এরকম আওয়ামী লীগের সাপোর্টের কারণে? না, শুধু আওয়ামী লীগের সাপোর্টের কারণে না। সেখানে আসলে ময়মনসিংহ বেল্টে জামাত কখনোই ভালো করেনি, তাদের ভোট খুব একটা নেই। সুতরাং অন্যান্য আসনে ওই যে বিএনপি বনাম বিদ্রোহী বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে, তাদের ভোট নিজেদের মধ্যে ভাগাভাগি হলেও নিজেদেরই কেউ না কেউ পাশ করবে। কিন্তু জামাতে ইসলামীর এতটা ভোট নেই সেখানে যে তারা এই ভোট ভাগাভাগির মাঝখানে গিয়ে সুবিধা করে ফেলবে বা জয়লাভের মতো অবস্থা তৈরি করবে, ওই রকম অবস্থা তাদের নেই। আওয়ামী লীগ যদি মাঠে নাও আসে, শুধু বিএনপির ভোটই যদি ধরি আর কি। আর ওই অঞ্চলের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যে প্রবণতা আমাদের প্রতিবেদক জানিয়েছেন, সেটি হচ্ছে যে সেখানে জামাতের দিকে আওয়ামী লীগ সমর্থকদের ভোট যাবে না। সেখানে জামাতের ভোট দেশের কোথাও যাওয়ার কারণ নেই আসলে, আমরা যেটা সাধারণ প্রবণতা অনুযায়ী। সুতরাং সেখানে যদি আওয়ামী লীগ সমর্থকরা বের হয়েও আসেন, তাদের ভোটও ভাগাভাগি হবে। বিএনপির মনোনীত বনাম বিএনপির বিদ্রোহী, তাদের মধ্যেই ভাগাভাগি হবে। সুতরাং সাধারণত ময়মনসিংহে তো আগে কখনো জামাত কোনো ছিল না, একটি সিটও পায়নি, একটি সিটও পায়নি, এবং সেখানে তাদের ভোটও বেশি নেই। ওই 6 আসনটি যেটি, সেখানে জামাতের যে প্রার্থী, তার কারণে উনি একটি নিজস্ব ভোট ব্যাংক তৈরি করতে পেরেছেন। তার ব্যক্তিগত, এটি আসলে দলীয়র চাইতে তার ব্যক্তিকেন্দ্রিক কিছু ভোট তিনি জোগাড় করতে পারবেন, এবং বিএনপির ভোটগুলি ভাগাভাগি হলে তিনি, এবং এই ভাগাভাগিটাও নির্ভর করছে যে যদি প্রায় সমান সমান ভাগাভাগি হয়, তাহলেই হয়তোবা তিনি সুবিধা করতে পারবেন। কিন্তু বাকি যে 6টি সিটে বিএনপি এগিয়ে আছে, ওই সিটগুলোতে কি বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই? জি আছে, কিন্তু বিদ্রোহীর সাথেই যেটি বললাম আর কি, যে গোটা ময়মনসিংহ জুড়েই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি বনাম বিএনপির বিদ্রোহী, 11টি আসনে। আসলে কয়েকদিন পরেই তো নির্বাচন, তো নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের একটা রিপোর্ট আছে আজকে, ওই রিপোর্টটাতে আসলে কি আছে? ওই রিপোর্টটাতে আছে যে আপনি জানেন যে প্রত্যেক নির্বাচনী মাঠে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট এবং জামাতের নেতৃত্বাধীন একটি জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি বিএনপির প্রায় অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে। সব মিলেই দেশের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বড় ধরনের কোনো অঘটন এখন পর্যন্ত না ঘটলেও যে বাদ চলছে এবং নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দারা নানা রকম অজানা আশঙ্কা করছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে থানা থেকে আপনি জানেন যে গত বছরের 5ই আগস্ট বিপুল পরিমাণ যে অস্ত্র লুট হয়ে গিয়েছিল, সেই অস্ত্রের একটা বড় অংশ, প্রায় সহস্রাধিক অস্ত্র এখন উদ্ধার হয়নি। সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অস্ত্র আসার খবর রয়েছে, সিলেট সীমান্ত দিয়ে বিস্ফোরক আসার একটা খবর রয়েছে। এছাড়া আপনি জানেন যে ঢাকার পাশে কেরানীগঞ্জে কিছুদিন আগে একটি মাদ্রাসায় জঙ্গি আস্তানা হিসেবে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। আরেকজন মাওলানা জসিমউদ্দিন রহমানীর মোহাম্মদপুরের বাসীর সামনে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যশোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। লাস্ট আপনার যে শরীয়তপুরে একজন ছাত্রদলের সাবেক নেত্রীর বাসার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এইসব ঘটনার মধ্য থেকে বিভিন্ন রকম অশনি সংকেতের সূত্র ধরেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। অলরেডি আইন প্রয়োগকারী সংস্থার যে কটা ইউনিট রয়েছে তাদের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছে এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট 2 ফেজ চলছে। সামরিক বাহিনীর অপারেশন ডেভিল হান্ট প্লাস পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনও তো আছে, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী নিধন। এত অপারেশন চলার পরেও আশঙ্কাটা কেন? আশঙ্কাটা হচ্ছে যে আপনি জানেন যে আওয়ামী লীগের মতো একটি দল, বড় দল, যারা দীর্ঘ 17 বছর ক্ষমতা ছিল, সেই দলটি নিষিদ্ধ করা হয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ক্যাম্পিং করছে যে নো ভোট, নো ভোট, তা ভোটের বাক্সে লাথি মারো, এরকম নানা রকম প্রচারণা আছে। এই সব আশঙ্কা থেকে এবং অপরাধীরা সবসময় নানানভাবে, আপনি জানেন যে ভোটের আগে কিছু ইনসিডেন্ট দেশে হয়েছে যেগুলো আলোচিত। উসমান ফারুক হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র যে ছিল, সে তার নিহত হওয়ার ঘটনা, একাধিক যুবদল স্বেচ্ছাসেবক নেতা খুন হয়েছে। এইসব থেকে তো আসলে অপরাধীর যে মাঠে বিচরা এবং তৎপরতা, সেটার একটা পূর্বাভাস রয়েছেই। আর অপরাধীরা সবসময় সুযোগ খুঁজে, যেহেতু অপরাপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছে, এ কারণে ভোটের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির সুযোগ রয়েছে। আপনি অলরেডি দেখেন না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু যেমন আমরা যদি অতীতে দেখি 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনে তারা ইলেকশনটা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, কিন্তু এইবার কিন্তু আওয়ামী লীগ বলছে নো ভোট, নো ভোট। সেই ক্ষেত্রে তারা কিন্তু ভোট দিতে না যাইতে আবার করছে, কিন্তু ইলেকশন তো মানে প্রতিহত করার কোনো ঘোষণা দেয় নাই। তাহলে কেন আমরা এইটাকে কনসিডার করব যে ঝামেলা হতে পারে? না, আইন প্রয়োগকারী সংস্থা এবং পুলিশের আইজিপি মহোদয়, ডিজি, বিজিবি সহ অন্যান্য 3 বাহিনী প্রধান যারা স্পষ্টভাবে বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচন মানে ভণ্ডুল কিংবা অনিশ্চিত হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। বাট তারা সব রকম প্রস্তুতি নিয়ে, কোনো কখনো ঘটতে পারে ব্যালট পেপার ছিনতাই হতে পারে, ব্যালট বাক্স ছিনতাই হতে পারে, মব হইতে পারে। এইখানে কিন্তু মহড়া হচ্ছে, বিজেপি অলরেডি মহড়া করেছে, যৌথ বাহিনী মহড়া হয়েছে, সেনাবাহিনী মহড়া করেছে। এমন কোনো আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের পক্ষ থেকে কোনো লিকেজ রাখতে যাচ্ছে না যেটা তাদের জন্য পরবর্তীতে একটা উদাহরণ হয় যে না, তোমাদের এই ব্যর্থতা ছিল, এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্র নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে তো আমরা বলতেই পারি যে ইলেকশনে বড় ধরনের কোনো অঘটনের আশঙ্কা নেই। আপনি সঠিক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন পরীক্ষা সংস্থাগুলি তাই বলছে, কিন্তু তারা সব রকমের প্রস্তুতিরা মাথায় রাখতেই চাচ্ছে। ইনকেস যদি কোনো কিছু গণ্ডগোল হয়, বিশৃঙ্খলা হয়, নাশকতা হয়, তারা যেন মোকাবেলা করতে পারে এবং ভোটারদের এবং ভোট কেন্দ্র যেন নির্বিঘ্ন করতে পারে, সেজন্য তারা প্রস্তুতিটা আগাম হিসেবে প্রস্তুতি যেহেতু আছেই, আমরা মনে করতে পারি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাবে। এটা সবাই, দেশবাসী সবাই তাই আশা করে এবং আইন পরীক্ষা সংস্থা এবং সরকারের পক্ষ থেকে তাই আশা করছে। ধন্যবাদ।